দেশে বিদেশি বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে নতুন ভিসা নীতি প্রণয়ন, মন্ত্রিসভায় উপস্থাপন, অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি। যুক্তরাষ্ট্র জুড়ে নথিবিহীন অভিবাসী ধরপাকড়ের রেকর্ড, 5 দিনে আটক 10,000-এর বেশি। ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বিতর্ক। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন হাওয়া, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নতুন সমীকরণ। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে বিদেশি বিনিয়োগ ও ট্যুরিজম আকৃষ্ট করতে দীর্ঘ 20 বছর পর নতুন ভিসা নীতি প্রণয়ন করেছে সরকার। বৃহস্পতিবার এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবটি সমৃদ্ধ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে এর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে মন্ত্রিপরিষদ, যেখানে উপস্থাপন করা হয় নতুন ভিসা নীতি, যা প্রণয়ন করা হয়েছে দীর্ঘ 20 বছর পর। নতুন এই ভিসা নীতির লক্ষ্য বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকৃষ্ট করা। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে চায় সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। 2006-এর পরে এই 26-20 বছর পরে আবার একটা ভিসা পলিসি প্রণয়ন করা হয়েছে, এটা কমিটি উপস্থাপন করা হয়েছিল। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন, আতিথেয়তাকে খাতকে উৎসাহিত করা। নীতিমালাটি আরও সমৃদ্ধ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। 2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। সচিব জানান, আগে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল সেগুলো আগের মতোই থাকছে। চেষ্টা করা যায় যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র জুড়ে আরও কঠোর হয়েছে অভিবাসন অভিযান। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর অভিযানে মাত্র 5 দিনে আটক করা হয়েছে 10,000-এর বেশি অভিবাসীকে। নিউ ইয়র্কে চলতি জুলাইয়ের শুরুতে অভিবাসন আটকের সংখ্যা 2024 সালের পুরো বছরের হিসাবকে ছাড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, আটক হওয়া প্রায় 70% বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। তবে তথ্য বলছে, আটক হওয়া অনেকের বিরুদ্ধেই কোনো গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড নেই। ফলে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে দেশ জুড়ে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। জন্মস্থান নীতির ভিত্তিতে নাগরিকত্ব বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্রের জননীতি ও অর্থনীতিতে বিপর্যয় নেমে আসতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ অভিবাসীরা $7.5 ট্রিলিয়নেরও বেশি ডলারের অবদান রাখছেন দেশটির অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, 100 বছরের পুরনো এই অধিকার টিকে যাওয়ায় শুধু লাখো অভিবাসী পরিবারই স্বস্তি পায়নি, বরং সুরক্ষিত হলো মার্কিন অর্থনীতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। বিশ্বের হাতে গোনা যে 30টির মতো দেশ জন্মস্থান নীতির ভিত্তিতে নাগরিকত্ব দেয়, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। কানাডা, মেক্সিকো, ব্রাজিলের মতো দেশগুলো এই উদারনীতি ধরে রাখলেও ট্রাম্প প্রশাসন একে বার্থ ট্যুরিজম আখ্যা দিয়ে বন্ধ করতে চেয়েছিল। তবে ট্রাম্পের জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে সরাসরি অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এতে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গবেষণা বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশ যদি বহাল থাকতো তবে তা যুক্তরাষ্ট্রের জননীতি ও অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনত। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্বহীন হয়ে জন্মাতো। যে কারণে 2045 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন মানুষের সংখ্যা আরও 27 লাখ বেড়ে যেত। এই নীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতো ল্যাটিন ও এশিয়ার বংশোদ্ভূত মানুষ। অথচ সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের হিসাব বলছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া এই অভিবাসীরা মার্কিন অর্থনীতিতে কর ও উৎপাদন মিলিয়ে প্রায় $7.7 ট্রিলিয়ন অবদান রাখছে এবং রাখবে। চন্দ্রা, নিউজ 24।
ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তান জন্মালে অভিবাসন জটিলতা নিয়ে জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন অ্যাটর্নি অ্যাট ল মঈন চৌধুরী। জনাব মঈন, আশা করি শুনতে পাচ্ছেন। জানাবেন যে কেউ ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিলে তারা কি সরকারি সহায়তা নিতে পারেন কিনা, এবং আরো একটি বিষয় জানাবেন যে অভিভাবকরা কি কোনো ধরনের আইনি বা অভিবাসন জটিলতায় পড়তে পারেন? ধন্যবাদ সবাইকে। আসলে গতকালকে না 30শে জুন যে রায়টা হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 6-3, আমার 6 জন জাস্টিস এক পক্ষ রায় দিয়েছেন। ট্রাম্পের যে অভিবাসনের একটা আদেশ ছিল যে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাবে না যাদের মা বাবা আমেরিকার সিটিজেন বা গ্রিন কার্ডধারী না, এটা সুপ্রিম কোর্টের আদেশের কারণে এই ট্রাম্পের আদেশটা বাতিল হয়ে গেল। আর কোনো সমস্যা নাই, যারা আমেরিকায় থাকুক না কেন, যে কোনো ভিসায় আসুক না কেন, তারা যদি আমেরিকায় তাদের সন্তান জন্ম হয় তারা আমেরিকার নাগরিক হবে। জটিলতা হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসায় আমেরিকাতে অবস্থান করবে তারা যদি সরকারি সুযোগ সুবিধা নেয় তাহলে তারা পরবর্তী আবার ট্যুরিস্ট ভিসা প্রাপ্তি বা কোনো ধরনের সরকারি কোনো ধরনের ইমিগ্রেশন বেনিফিট পেতে সমস্যা হবে। এবং তারা যদি বাচ্চা জন্ম হওয়ার কারণে আমেরিকায় থাকতে চায়, এটা এই দেশের আইনে এখন কোনো সময় ছিল না। তবে বাচ্চা যদি তারা যদি কন্টিনিউয়াস প্রেজেন্ট থাকে আমেরিকাতে অবৈধভাবে 10 ইয়ার্স থাকলে তারা কিন্তু এই যে ক্যান্সেলেশন রিমুভালের অধীনে গ্রিন কার্ড জন্য আবেদন করতে পারে যদি বাচ্চার কোনো সমস্যা থাকে। তো সরকারি সুবিধা নেওয়াটা ট্যুরিস্ট ভিসা এসে এই বর্তমান সরকার, অতীতের সরকার কোনো সময় এটা এনকারেজ করে নাই। পরবর্তী ভিসা পেতে সমস্যা হবে। তবে গ্রিন কার্ড প্রাপ্তিতে যদি কোনো সন্তান আমেরিকায় জন্ম হয় যে 21 ইয়ার্স যদি তার বয়স হয় আমেরিকার নাগরিক হিসাবে, তখন সে 21 ইয়ার্স পরে সে তার প্যারেন্টস যেই দেশে থাকুক না কেন তার জন্য আমেরিকার গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারে। সেই ক্ষেত্রে তাকে 21 বছর অপেক্ষা করতে হবে। আর যদি আনডকুমেন্টেড আমেরিকায় থাকতে পারে 10 বছর, তখন তারা ক্যান্সেলেশন রিমুভালের মাধ্যমে গ্রিন কার্ড পেতে পারে। তবে আমরা সবাইকে অনুরোধ করব যারা বিশ্বে অন্য দেশ থেকে আমেরিকা আসেন না কেন, টুরিস্ট থাকা অবস্থায় সরকারি বেনিফিট নেওয়াটা এই দেশের সরকার এনকারেজ করে না। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিউ ইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি প্রার্থীদের উপস্থিতি বাড়লেও জয়ের পথে বড় বাধা হয়ে থাকছে প্রবাসীদের ভোট কেন্দ্রে যাওয়া অনীহা। টেস্ট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 আসনে মাত্র 11 ভোটে পিছিয়ে থাকা প্রার্থী শামসুল হকের দাবি, বাংলাদেশি ভোটাররা কেন্দ্রে গেলে ফল ভিন্ন হতে পারত। নির্বাচনের আগে ব্যাপক প্রচারণা চালানো হলেও ভোটের দিন উপস্থিতি ছিল মাত্র 39%। তার মতে একটি ভোটে কি আসে যায়। বাংলাদেশি অভিবাসী ভোটারদের এই মানসিকতাই কমিউনিটির রাজনৈতিক শক্তিকে দুর্বল করছে। তাই ভোটার সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সমষ্টিগত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন তিনি। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বইছে নতুন হাওয়া। ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থায় চির ধরায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের অর্থনৈতিক করিডোর সচল রাখা এবং সরাসরি সংঘাত এড়ানোই এর মূল লক্ষ্য। যুদ্ধ থেমেছে, তবে তীব্র হয়েছে কূটনীতির লড়াই। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে সবচেয়ে বড় শক্তি এখন ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণরেখা এই সংকীর্ণ জলপথকে ঘিরেই নতুন হিসেব নিকেশে ব্যস্ত তেহরান, ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো। মাত্র 21 মাইল প্রশস্ত হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে নিজের অবস্থান আরও শক্ত করছে ইরান। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হরমুজের মতো এক হাতিয়ার আছে ইরানের। এই অস্ত্র তারা যখন খুশি ব্যবহার করতে পারে। নিজেদের এই কর্তৃত্ব ধরে রাখতে সবকিছু করবে তেহরান। ওমান, কাতার ও সৌদি আরবের ধারাবাহিক বৈঠকে গুরুত্ব পাচ্ছে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা, হরমুজে নিরাপদ নৌ চলাচল এবং সহাবস্থানের নতুন কাঠামো। এমনকি নিরাপদ নৌ চলাচলের বিনিময়ে ইরানকে সার্ভিস ফি দেওয়ার সম্ভাবনাও রয়েছে আলোচনায়, যদিও এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে আলাদা চুক্তিতে পৌঁছায়, সেটি মোটেও অস্বাভাবিক হবে না।
একই সঙ্গে ইরানের দুর্বল অর্থনীতিকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা সীমিত করার কূটনৈতিক সুযোগও খুঁজছে উপসাগরীয় দেশগুলো। আর এই উদ্যোগে প্রকাশ্যে আপত্তি না জানিয়ে সমঝোতা কার্যকর হওয়ার দিকেই নজর রাখছে ওয়াশিংটন। আসমাতুল্লি, নিউজ 24। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অপেক্ষা ইরান। নিহতের 4 মাস পর তার রাষ্ট্রীয় জানাজা ঘিরে রাজধানীর তেহরানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার থেকে শুরু হচ্ছে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। 9 জুলাই মাশহাদে হবে দাফন কার্যক্রম। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এখন শোক আর প্রস্তুতির শহর। সর্বত্র টাঙানো হয়েছে খামেনির বিশাল প্রতিকৃতি, নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আয়োজকদের ধারণা 1.5 থেকে 2 কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিতে পারেন। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তেহরান, কোম ও মাশহাদে। বিদেশি প্রতিনিধিদের জন্য রাখা হয়েছে আলাদা রাষ্ট্রীয় অনুষ্ঠান। বাংলাদেশ সহ 30টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। তবে ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খামেনির শেষ বিদায়কে ঘিরে ইরানের পাশাপাশি শোকের আবহ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী ইরাকেও। নাজাফ, কারবালা, বাগদাদ সহ 5টি শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে এটিই হবে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে 6 দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে তেহরান। শুধু ইরান নয়, প্রতিবেশী ইরাকেও চলছে নজিরবিহীন প্রস্তুতি। 4 দশকেরও বেশি সময় ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বিদায়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে ইরান, যার প্রভাব শুধু ইরানেই নয়, রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। 4 জুলাই খামেনির মোসল্লায় শুরু হবে শেষ শ্রদ্ধা নিবেদন। পরদিন 5 জুলাই অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। 6 জুলাই রাজধানী তেহরানের রাজপথে হবে প্রধান শোক যাত্রা, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ। এরপর 7 জুলাই ধর্মীয় নগরী কোমে অনুষ্ঠিত হবে আরেকটি শোক সমাবেশ। 8 জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকে। পবিত্র নগরী নাজাফ ও কারবালায় জানাজা ও শোকযাত্রায় অংশ নেবেন ধর্মীয় নেতা সহ হাজারো শোকাহত মানুষ। সবশেষে 9 জুলাই মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদে, যেখানে হযরত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফনের মধ্য দিয়ে শেষ হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। চন্দ্রা, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএ। দুবাইয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় প্রবাসী উদ্যোক্তারা দুবাইয়ে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণে যৌথ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইপি ও এবিবিএ বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান। সভায় সর্বসম্মতিক্রমে 11 সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। সিলেটের বিমানবন্দরের পূর্ণাঙ্গ উন্নয়ন, বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু এবং যাত্রী সেবার মানোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে একটি সভা। ক্যাম্পেইন কমিটি ফর ফুলি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে আয়োজিত সভা গত 30 জুন ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক KM আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব M রব। সভায় বক্তারা দ্রুত সিলেটের বিমানবন্দরটির উন্নয়নের উপর জোর দেন।
সবার আগে বাংলাদেশ নীতিতে অত্যন্ত দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ডিরেক্টরস 2026-এর রিফ্রেশার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এবছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের 13 জন পরিচালক সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন এবং অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রিসোর্স পার্সনরাও উপস্থিত ছিলেন। লিটন দাস লঙ্কান প্রিমিয়ার লিগের কারণে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজের সময় ছুটি নিয়েছেন। সেজন্য তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে রোডেশিয়ানদের সাথে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। মোসাদ্দেক ও ইয়াসির রাব্বিকে স্কোয়াডে সুযোগ দেওয়ার কারণে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ কেটেছে হতাশায়। 25 বছর পর সাদা পোশাকে রোডেশিয়ানের কাছে ইনিংস পরাজয়। ব্যাটিং বোলিংয়ে চরম ব্যর্থতারা। 4 বোলার নিয়ে খেলেছে টাইগাররা। ছিলেন না নাহিদ রানা ও তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটে আমরা তো আসলে খুব বেশি পরিবর্তন করি না, আমাদের ব্যাটিং লাইন আপ যাচ্ছে তাই আছে। আমাদের এখানে শুধু নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর বোলিং এর অবশ্যই আমাদের একটা ব্যাপার ছিল, কারণ তাসকিন আর রানাকে আমরা সব টেস্ট খেলাতে পারবো না। আর যে বোলাররা খেলেছে তারা আমাদের নিয়মিত খেলার মানে স্কোয়াডেরই অংশ। রোডেশিয়ানদের বিপক্ষে টি-20 স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির রাব্বি। বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। লিটন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার কারণে ছুটি নিয়েছেন। আমাদের মোসাদ্দেক হোসেন ফর হিজ অলরাউন্ডার অ্যাবিলিটি, আমাদের 5 জন বোলার নিয়ে কিন্তু 6 নম্বর বোলার মাঝে দরকার হয়। ভালো ফর্মে আছে, হোয়াইট বল ফর্মেটে। আশা করছি ওর ব্যাটিং স্টাইলটা এবং বোলিংটা আমাদের ক্রিকেট ফর্মেটে কাজ লাগবে। আর ইয়াসির রাব্বি ওয়ান অফ দ্য পাওয়ার হিটার, যদিও ওর পারফরমেন্সটা ওরকম নট সামথিং টু বি মানে টক অ্যাবাউট, বাট আই থিংক ইজ ওয়ান অফ দ্য ফিউ যে ক্লিয়ার করতে পারে বাউন্ডারি। সামনের অ্যাট দিস মোমেন্ট পারফরমেন্সটা ঠিক আশাব্যঞ্জক নয়। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, সেজন্য এই ফরম্যাট নিয়ে খুব একটি পরীক্ষা নিরীক্ষা করতে চান না নির্বাচকরা। তবে টি-20 বিশ্বকাপ 2028 সালে অনুষ্ঠিত হয়, বেশ কিছু ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখতে চান। টি-20 ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে, তো আমরা তো আগে ঠিক করেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে মানে অ্যাটলিস্ট 1 বছর আগে আমরা কিছু প্লেয়ার দেখতে পাই। এখনই দেখে নিব, সো দ্যাট প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো নতুন কোনো স্ট্রেন্থ বা কাউকে দেখতে যাবো না। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে দেশ ছেড়েছে লিটন দাস। আগামী 6 জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে না থাকলেও পরবর্তী 2 ম্যাচ খেলেই ধরবেন লঙ্কার বিমান। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।